হ্যালো বন্ধুরা, আমরা সকলে চলেছি শিলিগুড়ি সুকান্তনগর লাফিং ক্লাবের সদস্যরা। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু পিকনিক যাওয়ার উদ্দেশ্যে। বাস একদম ভর্তি। এই যে চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আয় তাকাও তাকাও, তাকাও সবাইকে দাঁড়াও, নিব দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিব যেখানে সবাইকেই নিব। দাঁড়াও, দেখি ঝর্ণাদির মুখটা একটু। হ্যাঁ হ্যাঁ, নিয়েছি সবাইকে নিয়েছি, সবাইকে হাই হাত নাড়ো সবাই একটুখানি। হ্যাঁ সবাইকে হাত নাড়ো, মুখ নেই হাত খালি। হ্যাপি নিউ ইয়ার পার হয়ে গেছে। এই জানুয়ারিটা পুরো হ্যাপি নিউ ইয়ার। এই সবাইকে দেখাচ্ছি, সবাইকে দেখা যাচ্ছে, সবাইকে দেখা যাচ্ছে গো, বোঝা যাচ্ছে বাস একদম ভর্তি। অন্য একটা গাড়িতে আমাদের বাসন কোসন যাবে। হ্যালো বন্ধুরা, আমরা শিলিগুড়ি সুকান্তনগর লাফিং ক্লাবের সদস্যরা প্রতি বছরের ন্যায় এবছরও চলেছি পিকনিক করার উদ্দেশ্যে। আজ 4 জানুয়ারি। সবার প্রথমে সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সকলের নতুন বছর খুব ভালো কাটুক। আমরাও এই নতুন বছর ভালো কাটার উদ্দেশ্যেই সকলে মিলে জোটবদ্ধ হয়ে বেরিয়ে পড়েছি। একটু একদিন সকলে মিলে একটু আমোদ উল্লাস হই হুল্লোড় করে কাটাবার উদ্দেশ্যে। তবে এবারকার গন্তব্য কিন্তু আমাদের পাহাড় নয়, পাহাড়ে সকলেই যেতে ভয় পাচ্ছে। তাই এবার আমরা চলেছি সমতলের দিকে। আমরা শিলিগুড়ি থেকে বেলা 10টার সময় বেরিয়ে পড়েছি। আমাদের গন্তব্য হলো বাতাসি শিলিগুড়ি থেকে ঘন্টা 2 সময় লাগে। তবে এটা যদিও পাহাড়ি এলাকা নয়, মেচি নদীর ধারে একটি সমতল জায়গা। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এটাই হলো সেই মেচি নদী। এই মেচি নদীর ওপারটা হলো নেপাল আর এই পারটা হলো ওয়েস্ট বেঙ্গল, বাতাসি। আর এর পাশেই কিন্তু রয়েছে চা বাগান। এখানে বেশ অনেকটা সমতল জায়গা। আমাদের আগেই দেখলাম বেশ কয়েকটি দল এসে এখানে পিকনিক করতে বসে গেছে। চারিদিকে সাউন্ড বক্সের আওয়াজ জায়গাটাকে বেশ গম করে তুলেছে। আর এই নদীর উপরে দেখলাম প্রচুর চিল উড়ে বেড়াচ্ছে। প্রথমে তো এটাকে কাক বলে আমি ভুল করেছিলাম, পরে দেখলাম যে না, এগুলো হলো চিল। অপূর্ব লাগছে সে দৃশ্য। এখানে পৌঁছে আমাদের দলও কিন্তু রান্নাবান্না তোড়জোড় করতে ব্যস্ত হয়ে পড়ল। গাড়ি থেকে সব জিনিস নামানো হচ্ছে। কিন্তু একটা জিনিস ভীষণই খারাপ লাগলো, চারিপাশে দেখলাম ভীষণ অপরিচ্ছন্ন হয়ে রয়েছে। এটা কিন্তু আমাদের মতোই কেউ না কেউ এসে অপরিচ্ছন্ন করে রেখেছে। পাশেই দেখলাম বেশ সুন্দর করে একটা কুয়োর মতন ডাস্টবিন তৈরি করা রয়েছে। আমরা যদি সকলে একটু কষ্ট করে সেই ডাস্টবিনের মধ্যে নোংরাগুলো ফেলি, তাহলে কিন্তু এইভাবে পরিবেশ অপরিষ্কার হয় না। কারণ আমাদের মতোই কেউ না কেউ কিন্তু এখানে পিকনিক করতে আসে, এবং যদি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থাকে তাহলে আমাদের নিজেদের বসে সেখানে পিকনিক করতেও কিন্তু ভালো লাগে, মনটাও ভালো লাগে। তাই সকলের কাছে অনুরোধ, এইভাবে কিন্তু আপনারা জায়গাটাকে অপরিচ্ছন্ন করবেন না। পাশেই দেখলাম কুয়োর রিং দিয়ে একটা ডাস্টবিন মতো করা রয়েছে, সেখানেই সকলে নোংরা ফেললে কিন্তু জায়গাটা এতটা অপরিচ্ছন্ন হয় না। এই স্পটে পৌঁছাতে আমাদের প্রায় 12:30 হয়ে গিয়েছিল। কারণ প্রথম অবস্থায় আমরা অনেকটা উল্টো দিকে চলে গিয়েছিলাম, পরে আবার সেখান থেকে ব্যাক করে আমাদের স্পটে পৌঁছাতে 12:30 হয়ে গিয়েছিল। 2 ঘন্টায় এখানে শিলিগুড়ি থেকে পৌঁছানো যায়, কিন্তু আমাদের 2.5 ঘন্টা লেগে গিয়েছিল। আমাদের যদিও এখানে এসে টিফিন তৈরি করার কোনো ব্যাপার ছিল না। আমরা আগে থেকেই ঠিক করেছিলাম যে আমরা টিফিনে সবাই শুকনো খাবারই খাবো। আমাদের টিফিন দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল বনরুটি, ডিম সেদ্ধ, কলা, মিষ্টি
আমরা এগুলোই কিন্তু দিয়ে টিফিন সারলাম। পিকনিক মানেই আনন্দ, হাসি আর বন্ধু পরিবারের সাথে স্মরণীয় কিছু মুহূর্ত কাটানো। প্রাকৃতিক পরিবেশে একদিনের ছুটি যেন প্রাণ জুড়ানো আনন্দে ভরে ওঠে। আগে যেমন পিকনিকে কিন্তু আমরা নিজেরাই রান্না করতাম, এর মধ্যেও কিন্তু একটা আনন্দ ছিল। কিন্তু বর্তমানে দিন দিন সব পাল্টে যাচ্ছে। এখন আর কেউ তেমনভাবে রান্নার দায়িত্ব নিতে চায় না, তাই বাইরে থেকে রান্নার জন্য লোক হায়ার করে আনা হয়। এই পিকনিকে যেমন নানা ধরনের খাবার দাবারের আয়োজন থাকে, সঙ্গে কিন্তু বিভিন্ন রকম খেলারও আয়োজন থাকে। যদিও আমাদের সঙ্গে ছোট বয়সের কোনো ছেলেমেয়েরা ছিল না, আমরা সকলেই ছিলাম 50 ঊর্ধ্ব, তাই এখানে আমরা সেভাবে লুডো বা ক্যারাম না খেললেও আমাদের এখানে কিন্তু কবিতা, নাচ, গান এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আমাদের পিকনিকটা আনন্দে ভরে উঠেছিল। পিকনিকে গিয়ে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করা, গল্প করা, গান গাওয়া, নানা ধরনের খেলায় মেতে ওঠা, সেখানকার তাজা বাতাস আর পাখির ডাক মনকে শান্ত করে তোলে। সবুজ ঘাসের ওপর বসে খাওয়া দাওয়া, খোলা আকাশের নিচে দৌড়াদৌড়ি, এ যেন এক অন্যরকম অনুভূতি দেয়। পিকনিকে কিন্তু এমন একজন লোক দরকার যার নাকি উৎসাহ ও উদ্দীপনা জন্যই পিকনিকটা আরও জীবন্ত হয়ে ওঠে। এই সেরকমই একজন লোক কিন্তু আমাদের এই মিতালিদি কিন্তু এই পিকনিকের অনেক দায়িত্বই নিজের কাঁধে স্বইচ্ছায় তুলে নিয়েছিলেন। সেই জন্য আমরা মিতালিদির কাছে সত্যি সত্যি ভীষণভাবে কৃতজ্ঞ। আমাদের মাঠের আরও অনেকেই কিন্তু যার যার মতো করে বিভিন্ন রকম দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল। আমি সবার কথা জানিও না, প্রদ্যুৎ দা, গণেশ দা, চিনু, অনিতাদি, এরা অনেকেই কিন্তু নানান রকমভাবে যে যার দায়িত্ব পালন করেছে। সেই জন্যই কিন্তু পিকনিকটা এত সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। এই যে কণিকা ফটো ওঠে নাই বললাই, যে ফটো তুলে নিলাম, কিন্তু সবার উঠবে, সবার। এটা যে নদীর ধারে, মেচি নদীর ধারে আমরা সবাই এসেছি পিকনিক করতে। এটা বাতাসির মেচি নদী, খুব বেশি দল আসেনি, কিন্তু হালকা হালকা, এটাই ভালো। সকালে আমাদের এখন সব টিফিন করছে, ডিম, পাউরুটি, কলা, ডিম সেদ্ধ, মিষ্টি, এগুলো দিয়ে। আমাদের পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছিলো, 12টা হয়ে গিয়েছিল। সেই জন্য এখন সকলে টিফিনে মনোসংযোগ করেছে। করছি একটু ঘুরাচ্ছি কিন্তু, হ্যাঁ, চারিদিক ভিডিও করছি। এদিকে তাকাও, তাকাও। দেখি ইয়ে রাজীব তো নাই, দেখা যাচ্ছে। এই তুলছি। বেশ ঠান্ডা। চাদর নিয়ে আসলাম না, এই রাতেও তো ঠান্ডা মানাচ্ছি না। বাতাসিতে মেচি নদীর ধারে এখানটা কিন্তু জায়গাটা বেশ সুন্দর। তোমরা কিন্তু এখানে পিকনিক করতে আসতে পারো। আমাদের এই টিফিন পর্ব শেষ হতেই আবার দেখা গেল মিতালিদির ভান্ডারে ছিল হচ্ছে মুড়ি, চানাচুর, ধনেপাতা, পেঁয়াজ, আরও কী সব ছিল, সেগুলো দিয়ে মুড়ি মেখে নিয়ে বসে গেল। আর সবাই মিতালিদির কাছে কাগজের ঠোঙা বানিয়ে বানিয়ে মুড়ি খাওয়ার জন্য ভিড় করলো। বাড়িতে কিন্তু মুড়ি পড়ে থাকে, আমরা খেতে চাই না, কিন্তু সবাই মিলে এইভাবে মুড়ি খাওয়ার আনন্দই কিন্তু আলাদা। হ্যাঁ, কি দারুণ, তাহলে দারুণ দারুণ বলো, এটা একটা আলাদা আনন্দ। বাড়িতে মুড়ি পড়ে থাকে, খেতে ইচ্ছা করে না। হ্যাঁ, এই যে মুড়ি বানানোর সব, মুড়ি খাওয়ার সব ঠোঙা বানানো হচ্ছে, দেখো।
বানাতে পারে না বলে রে হ্যাঁ হ্যাঁ বাইরে মুড়ি খাওয়া পর্ব শেষ করেই সবার আবার উঠে পড়লো। এবার একটু সবাই মিলে একসঙ্গে নাচ শুরু হলো। এখানে কপিরাইট হওয়ার কারণে আমি গানটা কেটে দিলাম। আমরা সকলেই কিন্তু বয়স্ক ছিলাম, কিন্তু এখানে নাচ করার সময় দেখা গেল প্রত্যেকেরই পুরো এনার্জি, যে যেভাবে পারলো তাদের বাঁ হাত ডান হাত ছুঁড়ে নাচ করলো। এটাও কিন্তু একটা আনন্দ। আর এদিন কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, ঠান্ডায় সকলে কাঁপছিল। সবাই একটু নেচে টেচে এসে বললো এখন দেখো শরীরটা কিন্তু আর ঠান্ডা লাগছে না, গরম হয়ে গেছে। এটাও কিন্তু একটা আনন্দ। এটা কিন্তু দেখো আমাদের থেকে ছোট বয়সী ছেলে মেয়েদের সঙ্গে কিন্তু এভাবে মন খুলে হয়তো আমরা আনন্দ করতে পারতাম না। আমাদেরই কাছাকাছি বয়সের অনেকগুলো মহিলা এবং পুরুষ আমরা একসঙ্গে বেরিয়েছিলাম পিকনিক করতে। আর সেজন্যই আমার মনে হয় এইভাবে আমরা আনন্দ করতে পারলাম। কারণ এখানে কেউ কিছু বলার নেই যে কেউ ভালো নাচতে পারছে কে পারছে না, যে যেভাবে পারলো সেভাবেই তারা সকলে মিলে আনন্দ করলো। আশেপাশেও যারা পিকনিক করছিল তাদের মধ্যেও বেশ কয়েকজন আমাদের সঙ্গে নাচে অংশগ্রহণ করলো, ভীষণই ভালো লাগলো। তাদের আমরা চিনিও না, কোনো দিন আমাদের সঙ্গে পরিচয়ও নেই, কিন্তু তারাও বেশ সুন্দর এক আত্মা এক প্রাণ হয়ে আমাদের সঙ্গে কিন্তু এখানে এসে নাচে যোগ দিল। ভীষণই ভালো লাগলো। আমাদের উভয়ের মধ্যে শুভেচ্ছা বিনিময় হলো, সে কিন্তু একটা বড় পাওয়া। আমাদের সকলেরই বয়স হয়েছে, জানি না এবছর আমরা সকলে মিলে একসঙ্গে আনন্দ হৈহুল্লোড় করলাম। আগামী বছর আমরা কে থাকবো বা কে থাকবো না আমরা কেউ কিন্তু জানি না। এখানে নাচ শেষ হবার পর আমরা এগিয়ে গেলাম চা বাগানের দিকে। এবার আমাদের লক্ষ্য একটু চা বাগানটা ঘুরে ভালো করে দেখা এবং সেখানে একটু ফটো তোলা। বাই বাই 2026 হ্যাপি নিউ ইয়ার, 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 হ্যাপি নিউ ইয়ার 2026 আমাদেরটা হচ্ছিল, সবারটা হবে, সবারটা হবে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, টাটা, হ্যাপি নিউ ইয়ার, 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 হ্যাপি নিউ ইয়ার। চলো হয়েছে এটা। আমরা চারিদিকে একটু ঘোরাঘুরি করে আবার পৌঁছে গেলাম রান্না যেখানে হচ্ছে সেখানে। ধোয়াটা হয়ে গেছে, লবণ হলুদ মাখানো, লবণ হলুদ দিয়ে মাখানো রেডি। আচ্ছা ওখানে কি বাটা মাছ? হ্যাঁ আচ্ছা কাতল মাছ। আচ্ছা তোমার কোনটা লাগবে? মাংস বাইরে এসে আমি খাই না, তোমার কোনটা লাগবে, বাটা না কাতল? বাটা হলেই ভালো। আচ্ছা দিব তাহলে। স্যালাড খাবে নাকি? স্যালাড দিব? হ্যাঁ খাবো, ভাতের সাথে সব খাবো। রান্না বান্নার এইদিকে একটু ঘোরাঘুরি করে কত দূর রান্না হয়েছে সেটা দেখে আমরা সবাই কিন্তু আবার দলবদ্ধভাবে বেরিয়ে পড়লাম। এবার আমাদের লক্ষ্য হলো নদীর পার। আমরা পৌঁছে গেলাম সকলে মিলে মেচি নদীর পাড়ে। এখানে দেখলাম প্রচুর সব ছোট ছোট গাড়ি করে সব এখান থেকে বালি পাথর তুলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সম্ভবত লোকালয়ে এই সমস্ত বালি পাথর দিয়ে গৃহ নির্মাণের কাজকর্ম সম্পন্ন হবে। আমরাও কিন্তু এখানে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম। প্রচণ্ড ঠান্ডা, তবুও কিন্তু আমাদের কোনো রকম যে ঠান্ডা লাগা বা কিছু তখন যেন মনে হচ্ছে ঠান্ডা যেন লাগছেই না। মেচি নদীতে কিন্তু এখন খুব একটা জল নেই, একদমই অল্প একটু জল। চাইলেই কিন্তু নদীর এপার থেকে ওপারে চলে যাওয়া যায়। হ্যাঁ রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম, রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। স্টপ, নাও যাও, হাগাও।
কি হচ্ছে এটা? মটন? আর ওদিকে কি হচ্ছে? মাছের ঝোল। আচ্ছা, ওখানে মটন কষা হচ্ছে আর ওখানে মাছের ঝোল কড়াই রেখেছে। এবার শুরু হলো গান, আবৃত্তি, এইসব। শরৎ রবীন্দ্রনাথ ঠাকুর। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলা আমি জয় গোস্বামীর একটি কবিতা পাঠ করছি। মেঘবালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলেন খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলী, আই ছেলেটা, নাম কি রে তোর? আমি বললাম, ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম, নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তরোয়াল, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম, তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমার ওসব মনেতে নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বললে, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে, কোথায় দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এক সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে। সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। 2-1 মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে, তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে। যেরূপ কথার সেরূপ কথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি।
লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ, উঠছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। বলছে ওরা কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও। হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি কোনো দিনই, কেউ যায় না কোনো দিনই। আর সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে, সেই ঝর্ণাতলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠিয়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো, তবে বলে গেল ভালোবাসো। অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবু বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কার। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে এনেছ নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ফুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত ধারা অমাবস্যার কারা। মুক্ত করেছ আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় সুধায় অশ্রু জলে। যাহারা তোমায় বিষায়েছে বায়ু নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। নমস্কার। আচ্ছা, নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করছি। প্রশ্ন: ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে এনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। নমস্কার। মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে। বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আজ, তারা কি ফিরবে আজ
প্রভাতে কত তরুণ অরুণ গেছে অস্তাচলে মন্দির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে যারা স্বর্গগাত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি যারা স্বর্গগাত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি তারা ফিরবে তারা কি ফিরবে তারা প্রভাতে কত তরুণ গেছে অস্তাচলে মন্দির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান আছে অশ্রু জলে। হাততালি। স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি সংকোচের বিমলতা নিজের অপমান সংকটের কল্পনাতে মুক্ত কারো ভাই আপনার মাঝে শক্তি ধরো নিজের কারো জয় মুক্ত কারো ভাই আপনার মাঝে শক্তি ধরো নিজের কারো জয় সংকোচের বিমলতা নিজের অপমান সংকটের কল্পনাতে দুর্বলের রক্ষা করো দুর্জনের হানো নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো দুর্বলের রক্ষা করো দুর্জনের হানো নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো মুক্ত কারো ভাই নিজের উপরে করিতে ভর নারীক সংশয় মুক্ত কারো ভাই নিজের উপরে করিতে ভর নারীক সংশয় সংকোচের বিহ্বলতা নিজের অপমান সংকোচের কল্পনাতে ধর্ম যাবে শঙ্করাবে করবে আহ্বান নীরব হয়ে নম্র হয়ে পদ করিও প্রাণ ধর্ম যাবে শঙ্করাবে করবে আহ্বান নীরব হয়ে নম্র হয়ে পদ করিও প্রাণ মুক্ত করো ভাই দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয় মুক্ত করো ভাই দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয় সংকোচের বিহ্বলতা নিজের অপমান সংকটের কল্পনাতে পরিণামীয় মানা মুক্ত করো ভাই আপনার মাঝে শক্তি ধরো নিজের করো জয় মুক্ত করো ভাই আপনার মাঝে শক্তি ধরো নিজের করো জয় সংকটের বিহ্বলতা নিজের অপমান। এবার আমাদের কিন্তু রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার তোড়জোড় চলছে। এবার টেবিলগুলোকে পাতা হলো। এবার সবার বেলা 4টা বেজে গিয়েছিল। সকলে কিন্তু এখন বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার জন্য সকলেই এখন অস্থির। এখন কে কার আগে বসবে সেই নিয়ে তোড়জোড়। অনেকে টেবিল চেয়ারে বসে গেল, অনেকে আবার ত্রিপাল পাতা ছিল সেখানে গোল হয়ে বসে পড়লো। কারণ খুব বেশি আর দেরি করা যাবে না, অন্ধকার একটু পরেই নেমে আসবে। আমরা পিকনিক করার জন্য কোনো উদ্যান, নদীর ধার বা কোনো ঐতিহাসিক স্থান
বা পাহাড়ের কোনো এক জায়গা, এইগুলো জায়গায় কিন্তু আমরা সাধারণত বেছে নিয়ে থাকি। তবে এখানে আমরা যেখানে এসেছি বাতাসিতে মেচি নদীর ধারে, এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। তোমরা কিন্তু এখানে পিকনিক করতে আসতেই পারো। আমার মনে হয় বেশ ভালো লাগবে, কারণ পাহাড়ে কিন্তু অনেকেই যেতে চায় না। যেমন আমরাই গত বছর পাহাড়ে গিয়েছিলাম, কিন্তু এবছর দেখছি নানান রকম সমস্যার কারণে কিন্তু আমরা আর পাহাড়ে গেলাম না। তোমরা কিন্তু এখানে অবশ্যই আসতে পারো। আশা করি তোমাদের জায়গাটা ভালোই লাগবে। এই পিকনিক কিন্তু শুধু বিনোদনই নয়, এটি পরিবার ও বন্ধুদের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করে। একসঙ্গে খাওয়া দাওয়া, গল্প করা, কাটানো কিছু সময়, কিছু মুহূর্ত চিরস্মরণীয় হয়ে থাকে এবং জীবনের চাপ কমাতে এগুলো আমাদের সাহায্য করে। সব মিলিয়ে পিকনিক হলো আনন্দ, স্মৃতি আর ভালোবাসার এক দারুণ অভিজ্ঞতা, যা আমাদের জীবনে বারবার ফিরে আসুক, এটাই আমাদের কাম্য। আয় আয়, দেখো দেখো, আয় পাপড়ি, আয় পাপড়ি, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, আসছে, হচ্ছে, দেখা যাচ্ছে না? ভাতই দেয় না এখানে। বেগুন ভাজা এখানে কে বসবে? মাথা ঠান্ডা করি আমাদের রান্নার মেনু ছিল ভাত, কলাইয়ের ডাল লাউ দিয়ে, পাতলা মুসুর ডাল, বেগুন ভাজা, আলু ফুলকপির তরকারি, বাটা মাছ ভাজা, কাতল মাছ আলু বেগুন দিয়ে, আর ছিল পাঁঠার মাংস। সর্বশেষ পাতে ছিল চাটনি। খাবার শেষে সকলকে যদিও একটা করে লেবু দেওয়া হয়েছিল। খাওয়া তো আমরা সকলেই খাই বাড়িতে, কিন্তু এই যে সকলে মিলে একসঙ্গে হই হই করে খাওয়া এবং একটু এদিক সেদিক ঘোরা, গল্পগুজব করা, এটাই কিন্তু অনেক বড় পাওয়া। আমাদের সকলেরই বয়স হয়ে গিয়েছে, আমার মনে হয় আমাদের শেষবেলাটা এইভাবেই হই হুল্লোড় করে থাকা উচিত। কারণ আমাদের মনের যদি কোনো কষ্ট থাকে, তাহলে কিন্তু সেই মনের কষ্ট থেকেই কিন্তু আমাদের শরীরের কষ্ট তৈরি হয়। তবে আমার মনে হয় আমাদের প্রত্যেক মহিলা এবং পুরুষদেরই কিন্তু 60 বছরের পর নিজেরা ঘরে গৃহবন্দী হয়ে না থেকে এই রকম কোনো সংস্থার সঙ্গে যুক্ত হওয়া উচিত। আমিও কিন্তু এই শিলিগুড়ি সুকান্তনগর লাফিং ক্লাবে খুব বেশি দিন হলো আসছি না, 1 বছর হলো আসছি, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত প্রত্যেকেরই কিন্তু এই 60 ঊর্ধ্ব যাদের হয়ে গেছে বা 60-এর নিচে হলেও অবশ্য সমস্যা নেই, প্রত্যেকেরই এই ধরনের কোনো সংস্থার সঙ্গে যুক্ত থেকে নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করতে হবে। আর আমার মনে হয় এতে কিন্তু আমাদের শুধু মন যে ভালো থাকবে তাই নয়, মনের সঙ্গে সঙ্গে আমাদের শরীরও কিন্তু ভালো থাকবে। জানি না আমার সঙ্গে সকলে একমত কি না, তবে আমি আমার ওপিনিয়নটাই শুধু বলতে পারি। তবে আমার মনে হয় এই ধরনের সংস্থার সঙ্গে থাকলে পরে যেমন আমাদের শারীরিক শরীরচর্চা যেটা সেটাও হবে, আবার মাঝে মাঝে আমরা নিজেরা এইভাবে দলবদ্ধভাবে কোথাও থেকে যদি ঘুরে আসতে পারি, তাহলেও কিন্তু আমাদের মন ভালো হবে। শুধু যে পিকনিক করা তাই কিন্তু আমি বলছি না, পিকনিক ছাড়াও কিন্তু আমরা একসঙ্গে দল বেঁধে বিভিন্ন জায়গায় যেতে পারি এবং আমাদের সময়টাকে আমরা কাটাতে পারি। এর ফলে কিন্তু আমাদের মন এবং শরীর দুটোই ভালো থাকবে। কারণ এই বর্তমান সমাজে আমাদের প্রত্যেকের বাড়ির ছেলেমেয়েরা নিজেদের কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত থাকে, তারা কিন্তু বাবা মাকে খুব একটা সময় কিন্তু দিতে পারে না। খাওয়া দাওয়া মিটতে মিটতে আমাদের প্রায় 5টা বেজে গিয়েছিল। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রথম থেকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে উপস্থিত হব। টাটা।